নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে হাসপাতালের ভেতরেই দুই পক্ষের তুমুল মারপিট, মৃত 2, আহত 10। করিমগঞ্জে পা দিয়ে সংবর্ধনায় ভাসলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। 500 টাকার জন্য এক শ্রমিককে তালিবানি শাস্তি প্রদান, মামলা গড়ালো থানায়। বরাকে বিজেপিকে একমাত্র তৃণমূল কংগ্রেসই রুখতে পারবে। কংগ্রেসে ভোট দান মানে বিজেপিকে সহায়তা বলেই মন্তব্য সুস্মিতা দেবের। ঝড়গতিতে উদ্বোধন ও শিলান্যাসে ব্যস্ত সাংসদ কৃপানাথ মালা। কাটিগড়ার খেলমায় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দুপক্ষের মধ্যে প্রাণঘাতী হামলা, পাল্টা হামলা। রণক্ষেত্রে পরিণত কালাইন হাসপাতাল। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ গুমরার খেলমায় দুপক্ষের মধ্যে সংঘটিত হয় তুমুল মারপিট। সংঘর্ষের ফলে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে আসা হলে রাজ বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণব নামের 2 ব্যক্তির মৃত্যু বলে ঘোষণা দেন চিকিৎসকরা এবং গুরুতর জখমী ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ভয়ঙ্কর এই মারপিটে গুরুতরভাবে দুই পক্ষের কম করেও 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর মতে কালাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে অপরের উপর আক্রমণে হাসপাতাল রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনার পর গোটা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। রাজু বৈষ্ণব, মহান্ত বৈষ্ণব তারা রাখছে কয়েকজনে। আজকে তারা বিলের বাঁধ মানে ছাড়ার জন্য গেছিল পূজা দিত। আর পূজা দেওয়ার সময় বিপার্টিরা তারা চারিদিকে দা বল্লম লইয়া গিয়ে আমার বাইরে জায়গাত মারি দিয়েছে। রাজু বৈষ্ণব রাস্তাত মারা গেছে, বাকি কয়েকজন আছে মেডিকেল গেছে। কয়জন মারা গেছে? রাজু বৈষ্ণব মেডিকেল যাওয়া রাস্তাত মারা গেছে। আর কে মারা গেছে? 2 জন মারা গেছে। আরেকজনের নাম কি? ধীরেন্দ্র বৈষ্ণব, রাজু আনার পর ডেট হয়েছে আমার ভাই ধীরেন্দ্র বৈষ্ণব। যারা মারছে রামসুন্দর বৈষ্ণব, গজসুন্দর বৈষ্ণব, জয়সুন্দর বৈষ্ণব, ঠাকুরধন বৈষ্ণব, নারায়ণ বৈষ্ণব, হরিসুন্দর বৈষ্ণব, তারপরে আর 2-3 জন আছে, সবের নাম আমি বলে দিচ্ছি। 10 জন মানে বিচারের রায়ে মানে তারা সব পাইছে। ভাইয়া আজকে গেছে তারা দিন চালার জন্য মানে বান পূজা দিত। আর পূজা দেওয়ার সময় তারা চতুর্দিক থেকে বেরিয়ে তারা যারা মারছে। বাঙালিদের হয়ে লড়াই করে যাওয়ার অঙ্গীকার করলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার কংগ্রেসের টিকিট প্রার্থী হাফিজ রশিদ ট্রেনে করে বদরপুর এসে পৌঁছন। উনাকে স্বাগত জানাতে 5 শতাধিক কংগ্রেস কর্মীরা বদরপুর স্টেশনে উপস্থিত ছিলেন। বদরপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনার পর প্রায় 3 শতাধিক গাড়ির বহন নিয়ে কংগ্রেস কর্মীরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নিয়ে জেলার বিভিন্ন স্থানে পরিক্রমা করেন। এদিকে করিমগঞ্জে পা দিয়ে বিজেপি নেতা কর্মীদের বরাকে বাগ ব্রহ্মপুত্র এলাকায় বিড়াল বলে উল্লেখ করেন। তিনি আরও বলে, সিএএ এনে বিজেপি হিন্দু বাঙালিদের ক্ষতি করছে। এই সিএএ নিয়ে আগামীতে পদে পদে হেনস্থার শিকার হবেন হিন্দু বাঙালিরা বলেও জানান তিনি। সিএএ ও এনআরসি সহ নানান বিষয়ে তিনি বাঙালিদের স্বার্থে রাজপথ থেকে আদালত অবধি কাজ করে গেছেন বলেও তিনি দাবি করেন এবং আগামী দিনে নির্বাচনে জয়ী হওয়ার পরও আসামের বাঙালিদের সমস্যা সহ করিমগঞ্জের সমস্যা নিয়ে সংসদে সরব হবেন বলেও তিনি জানান। এই আসনের থেকে প্রার্থী করায় কংগ্রেসের জেলাসহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এবারের নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে হাত প্রতীক চিহ্নই জয়ী হবে বলে উল্লেখ করেন। জাতীয় কংগ্রেসের যা সংগঠন আছে, যে কর্মীবৃন্দ আছে, নেতৃবৃন্দ আছে, ফ্রন্টাল অর্গানিজম আছে, আমি মনে করি সর্বশক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে এবং তাদের সমস্ত সব ধরনের সহযোগিতা আমি পেয়েছি এবং আমি আশা করব ইলেকশন পর্যন্ত এবং পরবর্তীকালে আমি তাদের সহযোগিতা পাবো। আর তাদের সহযোগিতাই আমার একমাত্র সম্বল। আর সেই সম্বল নিয়ে আমি সম্পূর্ণ আশাবাদী যে আমি এই সমষ্টিটা উদ্ধার করে কংগ্রেসকে একটা উপহার দিতে পারবো বলে আমি মনে করি। আমি যেটা দেখেছি, আমি লড়াই কারোর সঙ্গে খুবটা দেখতেছি না, খুবটা লড়াই হতে গেলে লড়াই তো নর্মালি হয়, খুব লড়াই যাকে বলা হয় খুব দেখতেছি না। কাছাকাছি হয়তো বিজেপি থাকতে পারে, থাকতে পারে, আমি কোনো লড়াই আমি সেটা ভাবতেছি না। এখন যে অবস্থা আমি দেখতেছি, পরবর্তীকাল কী হবে জানি না, হয়তো আরও ভালো হইতে পারে, অস্বাভাবিক খারাপ হইতে লাগে না। এখন যেটা অবস্থা আমি আজকে যেটা দেখলাম, আজকে যে প্রায় 300 এবং মানুষের যেটা বিভিন্ন জায়গাতে আমরা আসলাম, যেভাবে মানুষ রাস্তা দিয়ে বের হয়ে এসে
আমাকে এবার ওয়েলকাম করেছে হিন্দু মুসলিম বিভিন্ন মানুষ, গার্ডেনের মানুষ, মণিপুরি মানুষ, অন্যান্যরা যেভাবে বেরিয়ে আসে আমাকে স্বাগতম করেছে, আমি মনে করি তাদের অন্তরের সহিত তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেটা ভোটের নিশ্চয় নিশ্চয় সবাই আমার সঙ্গে কথা হয়েছে, প্রায় বেশিরভাগ, সবার সঙ্গে হয় নাই কিন্তু বেশিরভাগ যারা আছে সবার সঙ্গে কথা হয়েছে, সবাই আমার সঙ্গে পাইবেন, আপনারা একসঙ্গেই আমরা প্রেস মিট করবো আপনাদের সামনে দেখবেন। বিভিন্ন প্রশাসন ঈশ্বরের টিকিট কীভাবে দেবো, উনি তো এখন অন্য লাইনে চলে গেছে, টিকিট তো দিল্লি থেকে দেখেন, টিকিটের একটা প্রক্রিয়া আছে কংগ্রেসের, একদম নিচের লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত, একদম মন্ডল থেকে আরম্ভ করে ব্লক আরম্ভ করে ডিস্ট্রিক্ট করে সিসি করে আসাম স্টেট করে সেন্ট্রাল লেভেলও 2-3টা লেয়ার আছে ওইখানে হয়, ওখানে কেউ কাউকে দেওয়াইতে পারবে না। এখানে এমনভাবে তাদের প্রসিডিউর এখানে দেখলাম, আমার এটা আগেও জানা ছিল না, এখানে কেউ কাউকে যদি ইনফ্লুয়েন্স করে টিকিট নিয়ে আসতে পারবে, আপনারা নিজে জানছেন। অনেকে বলেছে আমি টিকিট 99% হয়ে গেছে, এই ধরনের তো পেয়েছেন আপনারা, যেদিন মিটিং হয়েছে 11 থেকে ওই দিনও টিভিতে বাজাইছে অনেক হয়ে গেছে, আমার নাম নাই সেখানে অন্য হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ধরনের আমি মনে করি কোনো কারসুজি হয়ে নাই, কারণ ইশারায় কংগ্রেস যে পার্টি আমি মনে করি এই বছর ইলেকশনটা রেফারেন্ডাম হবে, গণতন্ত্র বার্সা স্বৈরতন্ত্র, গণতন্ত্রের রক্ষক কারা আর গণতন্ত্রের ভক্ষক কারা, ধ্বংসকারী কারা, গণতন্ত্র একমাত্র এটাই হিন্দু মুসলমান নয়, মেইন হবে গণতন্ত্র, সংবিধান বিরোধী সংবিধান বাঁচানোর পার্টি। সংবিধান কে বাঁচাইবে, গণতন্ত্র কে বাঁচাইবে, ধর্মনিরপেক্ষ কে বাঁচাইবে, ভারতের সংবিধানের প্রিয়াম্বল যেটা আছে যেটাকে নস্যাৎ করতে চাইতেছে এটাকে কে বাঁচাইবে, ওইটাই মানুষের সামনে এবার তুলে ধরবো আমরা। এবং আমার আশা করি এইটা তুলে ধরলে সবগুলো আসবে। বরাকপুরের আরেকটা ইস্যু আছে, বাঙালি হিন্দু যেটা ইস্যু আছে, নাগরিকত্ব ব্যাপার যেটা আছে, এইটাও আমি বারবার বলেছি, আপনারা দেখেছেন, এটা বিজেপির প্রতারণা করতেছে বাঙালি হিন্দুদের, বিশেষ করে তৃণমূল যারা এসেছে বাইরে থেকে তাদের নাগরিকত্ব নিয়ে তারা প্রতারণা করতেছে। এই যে কার এনেছে, তার মধ্যে কী বলেছে, তারা যে কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন ফুলফিল করা তাদের পক্ষে ইম্পসিবল, সম্ভব না। তারা রায়ট ভিক্টিম হয়ে আসতে লাগবে, কমিউনাল রাইটস হবে, সিভিল ওয়ার হবে, এবং আসিয়া তারা সার্টিফিকেট দিতে লাগবে যে আমি রায়ট ভিক্টিম হয়ে এসেছি। আরেকটা তারা বলতে লাগবে, ডিক্লারেশন দিতে লাগবে আমি বাংলাদেশি মানুষ। বাংলাদেশে কীভাবে দিবে, একবার যদি বাংলাদেশ বলে দেয় আর তারপরে যদি তার নাগরিকত্ব যদি না হয়, চিরদিনের জন্য সে একটা ডিটেনশন ক্যাম্পে সেটা রাখবে। আজকে ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দু বেশি, ভোটার বাঙালি হিন্দু বেশি, ফরেনার্স কেস যেটা পেন্ডিং আছে বাঙালি হিন্দুদের কেস বেশি আছে, তাহলে বিজেপিরা কীভাবে বলে তাদেরকে তারা আশ্রয় দেবে? আমি আশা করব যে বাঙালি হিন্দু ভাইরা যারা আছে তারা অন্তত তাদেরকে বলা উচিত এবং বিজেপির নেতৃত্বে বলা উচিত যে এই ব্যাপারে হাফিজ রশিদ চৌধুরী যা বলেছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে তোমরা ওদের কথা বলা করতেছো, ওদের যে সমস্যা দিকে না গিয়ে তোমরা রাজনৈতিকভাবে তোমরা তাদের ইস্যুটাকে নিয়ে সেন্টিমেন্টাল হয়ে পোলারাইজেশন করে শুধু ভোটটা আদায়ের জন্য তোমরা করতেছো। আজকে যারা রুলটা নিয়ে এসে তাছাড়া আরেকটা দিন আপনারা দেখলাম, এই সিটটা 70টা বৎসর থেকে শিডিউল কাস্ট রিজার্ভ ছিল, আজকে রিজার্ভ হওয়ার পরে একটাকে কাস্ট হিন্দু মানুষ ছিল না, একটা আমাদের তোমার সম্মান দিতে পারলে না, 2টা সিট বরাকবেলের মধ্যে 2টা সিটটা তোমরা দিয়ে, আমি আই এম নট এগেন্স্ট শিডিউল কাস্ট, কিন্তু আমি বলতেছি আজকে জেনারেল কাস্ট মানুষ অ্যাভেলেবল, ভালো ভালো ক্যান্ডিডেট অ্যাভেলেবল এখানে, তাদের প্রতি তুমি অসম্মানী করলে না, তাদেরকে তো অসম্মানী করলে, তোমার ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের একটা রিকনসিডার দেওয়া সম্ভব ছিল না তোমাদের, 2টা সমস্যা তোমরা দিয়ে দিলে আপনাকে, এই সমস্যাটা 70টা বৎসর দেখা খাইল, আজকে আবার তুমি ওনাকে দিতেছ। এবং উনি যদি বুঝতাম যে উনি সন্তোষ মনের মতো একটা বলিষ্ঠ পদক্ষেপ ছিল, মহিতুষ পুটকের মতো রিজাইন দিতে পেরেছে আসাম অ্যাসেম্বলি থেকে, এই ধরনের যদি কোনো ওনার কন্ট্রিবিউশন থাকতো তাহলে নিশ্চয়ই ওনাকে দিতে পারতো। আমি তো মনে করি না এমন কোনো কোয়ালিটি আছে, এইটা বাদ দিয়ে আমাদের এত ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, আমার প্রতিদ্বন্দ্বী আমাকে ভালো লাগতো যদি আজকে ওদের সঙ্গে আমি কন্টেস্ট করতে পারতাম, যাদের দেহ না আজকে মিশন রঞ্জন দা, সুব্রত বাবু, ওরা ফিল্ডে থাকলে আমি বেশি ইয়ে হইতাম, আমি ভালো পেতাম, আমি কন্টেস্ট করতে পারতাম, ভালো করে কন্টেস্ট করতাম। ওনার সঙ্গে আবার কী কন্টেস্ট করবে এরা, ওনাকে তো মানুষই রিজেক্ট করবে। প্রায় 2 লক্ষ প্রথম কথা হয়েছে দেখেন সংখ্যালঘু, আমি তো বারবার বলেছি আমি সংখ্যালঘু ভোট করে নিজেকে আমি ইলেকশন করতেছি, আমি সেটা বারবার বলছি, আমি আগে ইলেকশন খেলেছি, আমি হেরেছি, আমি ইউএফ করেছি, আমি কোনোদিন সংখ্যালঘু পার্টি সংখ্যালঘু ডিপেন্ড করে আমি কিন্তু ইলেকশন করি। এবার আমি বলেছি যে কংগ্রেস পার্টিটা বৃহত্তর একটা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে সব ধরনের মানুষ আছে, সব ধরনের মানুষ আছে, সব পাশাপাশির মানুষ আছে, সব ধর্মাবলম্বী লোক আছে, শুধু মাইনরিটি নিয়ে আমি এখানে রাজনৈতিক করতে আসি না। হ্যাঁ, ইট ইজ ট্রু যে মাইনরিটির সংখ্যাটা বেশি আছে, ওনারা চাইবো মাইনরিটি ভোটটাকে ডিভিশন করার জন্য, চাইতে পারে, কিন্তু মেজরিটি ভোট আমি আশা করি বিজেপির বহুত মানুষের আমার কর্ম পদ্ধতি যারা দেখে, আমার কার্যকলাপ দেখে বিজেপির অনেক ভোট আমি পাবো বলে আমি আশাবাদী।
500 টাকার জন্য শ্রমিককে নির্মম অত্যাচার। পাওনা টাকা না দেওয়ার জন্য কাছাড়ের লাবকে এক শ্রমিককে নির্মম অত্যাচার চালালো মানুষরূপী এক দানব। লাবক অঞ্চলে থাকা SBI ইটভাটা স্বত্বাধিকারী মনমোহন সিং নামের এক ব্যক্তি রাজুরি নামের এক শ্রমিকের উপর নির্মম অত্যাচার চালায়। মনমোহন সিংয়ের কাছ থেকে রাজুরি 500 টাকা ঋণ নিয়েছিল, আর সেই ঋণের টাকা সময় মতো ফিরিয়ে না দেওয়ায় রাজুরিকে আটক করে প্রথমে মারপিট করে মনমোহন সিং, তারপর নিজ গাড়ির সাথে বেঁধে গাড়ি চালিয়ে টেনে হিঁচড়ে রাজুরিকে তালিবানি শাস্তি প্রদান করে মনমোহন সিং। এই ঘটনায় গুরুতর আহত শ্রমিক রাজুরি লক্ষ্মীপুর থানায় মনমোহন সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের নিকট ন্যায় বিচার কামনা করেন। মনিমগঞ্জ কোন জায়গায় বাসা তার ইনভার্টার সামনে কি করছিল আপনার লগে? আমি এদিক থেকে যাইতেছিল, তালিংটার সামনে আমার পায়ে গাড়ি দিয়ে আগলে করে ধরিয়া আমার কান্দে কোলা ছিল। কোলা থাকবার সময় আমার উঠিয়াও আগে এখানে মারছে, মারার পরে তো বাদে চেলি দিয়া বেজান মারছে, গাড়ির পিছনে বাঁধিয়া আমার দৌড়াইয়া লইয়া গেছে। করছে মানে হে পয়সা পাইতো, আর আমরা চাই যে আমরা জামুনতলার ধান কাটি আমরা খারিজ করে দিছি। এ মাত্র খালি হে পাইবার ভিতরে খালি 500 টাকা পাই, আমি এটা জানা আছে। জান মানুষ আছে আপনার গ্রামের, কো ইট ভাট্টার মানুষ, কো সব মানুষ আছে। টানিয়া ঘরে লইয়া গেল, হাত বাঁধিয়া ওইখানে গিয়া তার ছোট ভাইও আমার এইদিকে লাত মারছে। সুজিত 4টার সময় তো হিলতেই পারছি না, খালি তুলো ঘরে গেছি, আর ঘর থেকে আর কোনো দিকে হিলতে পারি না, মানে পুরো বেদনায়। কংগ্রেসকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপিকে ভোট দেওয়া বলে মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের। বরাকে আগামীতে বিকল্প শক্তি হিসেবে উঠে আসবে তৃণমূল কংগ্রেস বলে দাবি সন্তোষ তনয়া সুস্মিতা দেবের। করিমগঞ্জে জেলা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে লোকসভা নির্বাচনে ডঙ্কা বাজালো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধনে এসে CAA নিয়ে বিজেপিকে চেপে ধরেন তৃণমূল নেত্রী। ভোটের সময় CAA নামে ললিপপ বিজেপি বের করে বলে অভিযোগ তার। CAA-র ফলে হিন্দু বাঙালিদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। হিন্দু মুসলিম বিভেদ করে বিজেপি নির্বাচনে জয়ের চেষ্টা করে যাচ্ছে। কংগ্রেসের সবাই বিজেপিমুখী, তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া বলেই মন্তব্য তার। এছাড়াও AJP-কে বিজেপি সংখ্যালঘু মোর্চার সাথে তুলনা করেন তিনি। বরাকে কংগ্রেস ও AIUDF অস্তিত্বহীনতায় ভুগছে, তাই বরাকে বিজেপির মোকাবিলা করা একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব বলে মন্তব্য তার। পুরো দেশে যেভাবে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়ছেন, একইভাবে বরাকেও তৃণমূল কংগ্রেস বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়বে বলে জানান সুস্মিতা দেব। এদিন মণিপুর ইস্যু নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিধেন তিনি। করিমগঞ্জে আসলেও আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন সেই বিষয়ে সরাসরি কিছু না বললেও তৃণমূল কংগ্রেস যে এই আসনে কংগ্রেস ও AIUDF-এর জয়কে কঠিন করে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করবে তা বলে জানান প্রাক্তন কংগ্রেসী সুস্মিতা দেব। করিমগঞ্জ জেলাতে আমাদের তৃণমূল কংগ্রেসের দফতরটা উদ্বোধন হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদ্যীয় প্রেসিডেন্ট আব্দুল রশিদ সাহেবকে, আমাদের অভিভাবক আমাদের পরিমলদাকে, এখানে উপস্থিত যারা আমাদের সেক্রেটারি আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের বদরুল ভাইকে, এবং আমার বিশ্বাস যে আজকে আমাদের দলটা আরও শক্তিশালী হলো। করিমগঞ্জে অনেক পরিশ্রম করছে আমাদের সংগঠনের পক্ষের থেকে। আমি আশা করছি যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসই বিকল্প হয়ে উঠবে, কারণ আমার মনে হয় যে জনসাধারণ কংগ্রেস আর AIUDF-এর উপরে আর আস্থা হারিয়ে ফেলেছে। আমি আশা করছি তৃণমূল কংগ্রেস একটা বিকল্প দল হিসাবে সংঘর্ষ করার জন্য মানুষের পাশে এসে দাঁড়াবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ইতিমধ্যে দেখা গেছে পুরো ভারতবর্ষে কার কতটুকু প্রভাব পড়বে? কি কার? দেখেন, CAA-টা ইলেকশন আসলেই আসে, ইলেকশন চলে গেলেই আবার কার নিয়ে কিছু শোনা যায়। এটা আমরা একবার না, আমরা লাস্ট 3টা ইলেকশনে দেখছি। আমরা লাস্ট বিধানসভার ইলেকশনের আগে দেখেছি, তখন ক্যাব ছিল না কি ছিল, এখন শুধু প্রশ্নটা হলো 4 বছর থেকে যে CAA-টা বারবার বিজেপি নির্বাচনে একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ইউজ করছে।
ডিভিশন, অ্যাসামিজ আর নন অ্যাসামিজের মধ্যে ডিভিশন, হিন্দু মুসলিমের মধ্যে ডিভিশন। এটা এই ধরনের ডিভিশন না করে একটা এরকম আইন পাস করা যেত, যেটা সবাইকে একসঙ্গে নিয়ে একটা আইন পাস করা যেত। কিন্তু বিজেপি এটা বারবার কেন করছে? কারণ বিজেপি এটাকে অ্যাজ আ পলিটিক্যাল টুল টু ডিভাইড অ্যান্ড উইন ইলেকশনস করছে। আর এটাও আমি বলে দিই, যেটা আমি শিলচরের একটা প্রেস মিটে বলেছি, যে সিএএটা আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় টার্গেট করার জন্য। কারণ দুটো লোকসভা সিট আছে যেখানে একটা কমিউনিটি সিএএ চাইছে, এবং ওরা বিজেপিকে লাস্ট ইলেকশনে ভোট দিয়েছিল। ওদের চাপে অমিত শাহজি এই আইনটা নিয়ে এসেছে। কিন্তু আসামে এটার কি রেপারকাশন হবে, বিশেষ করে আপার আসামে, আমি আপার আসামের মানুষকে বলবো যে আপনারা তো আসাম অ্যাকর্ডকে মানে অনেক বড় মানে একটা বাইবেল মতো মানতেন, বা আসাম অ্যাকর্ডকে আপনারা অনেক শ্রদ্ধা করতেন, গুরুত্বপূর্ণ মানলে। এখন আসাম অ্যাকর্ডটা কে ভাঙলো? বিজেপি ভাঙলো। আর আমি বড়াকে সিএ আসার পরে অনেকের সঙ্গে আলোচনা করেছি। আমার মনে হয় হিন্দু বাঙালিরাও বুঝে নিয়েছে এই আইনটা কোনো লাভ হবে না। আর বাঙালি মুসলিমকে তো এটা থেকে বাদই রেখেছে। ওয়ারএস আমরা সবাই জানি যে সংবিধানের মধ্যে আছে যে নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে দেওয়া যায় না। ঝড়গতিতে উদ্বোধন ও শিলান্যাসে ব্যস্ত সাংসদ কৃপানাথ মালা। লোকসভা নির্বাচনে প্রাককালে ঝড়গতিতে বিভিন্ন কাজে শিলান্যাস ও উদ্বোধনে ব্যস্ত বিজেপির লোকসভা প্রার্থী তথা বর্তমান সাংসদ কৃপানাথ মালা। প্রত্যেক দিন নানান উন্নয়নমূলক কাজের শিলান্যাস করে যাচ্ছেন তিনি। করিমগঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডে একই রকমভাবে জল নিষ্কাশনের জন্য ড্রেনের কাজে শিলান্যাস করেন তিনি। এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে শহরের বৃহত্তর এলাকার জল কুশিয়ারা নদীতে ফেলে যাবে, যার দরুন শহরে জমা জলের সমস্যা অনেকাংশ কমবে বলে জানান সাংসদ কৃপানাথ মালা। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে 25 নম্বর ওয়ার্ডের কমিশনার তথা জেলা বিজেপি সাধারণ সম্পাদক নির্মল বণিকের ডালাও প্রশংসা করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র দেব সহ বিজেপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রবলেম আছে যেগুলা ওনারা করবেনই, এবং বিশেষ করে আমার ভাঙ্গাতে একটা মিটিং আছে, আমি যেতে হবে, এই জন্য আমি আগে বলে নিয়েছি। এই একটা সুযোগ পেয়েছে, এটা ফাউন্ডেশনের সুযোগ ছিল। এই সুযোগে আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি আমাকে আবার প্রার্থী করেছে। আমি অনুরোধ করবো যে আমাকে আশীর্বাদ করবেন। এবং আরো 2-4টা কথা নরেন্দ্র মোদীর ব্যাপারে বলে দিই। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে আজকে মিউনিসিপালিটির বলুন, ডেভেলপমেন্ট হচ্ছে সরকার আমাদের স্টেটের আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার চলছে। সব মিউনিসিপালিটিতে এত টাকা কোনোদিন আসেনি। আমার বন্ধুবর আগে ডক্টর মানস দাস এই মিউনিসিপালিটির চেয়ারম্যান ছিলেন। উনি জানেন যে আজকে কিভাবে পয়সা আসছে, আগে কত পয়সা ছিল। আগে বহুত কম পয়সা ছিল, এইবারে যেভাবে পয়সা আসছে প্রত্যেক ইয়ার টাকাটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। কেন? যে আমাদের মিউনিসিপালিটি শহরকে সুন্দর করবো, নট অনলি শহর, গ্রামের জন্যও সেইভাবে পয়সা দেওয়া হচ্ছে। আজকে পঞ্চায়েতে অনেক পয়সা দেওয়া হচ্ছে গ্রামকেও সুন্দর করার জন্য, শহরকে সুন্দর করার জন্য। এইভাবে পয়সা আমরা কোনোদিন দেখিনি বরাকবলিতে বা আসামেও। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন, 2টা সভা করেছিলেন, একটা রামকৃষ্ণের, একটা শিলচরে। 2 সভার মধ্যে 2600 কোটি টাকার প্রজেক্ট উনি ফাউন্ডেশন দিয়ে গেছে। আমরা একদিনে এত টাকা ফাউন্ডেশন, আমি অতদিন থেকে আছি রাজনীতিতে, আমার থেকে অনেক আগে থেকে মিশন দা আছেন, উনিও কোনোদিন দেখেননি যে এইভাবে এত টাকা দিয়ে একদিনে ফাউন্ডেশন দেওয়া। গতকালকে হাইলাকান্দি জেলায় জয়ন্তমাল বড়ুয়া এসেছিলেন এবং এক জায়গায় বসে 153 কোটি টাকার প্রজেক্ট উনি ফাউন্ডেশন দিয়ে গেছেন। আজকে আমি নিজে এই নর্থ করিমের শহর এবং গ্রাম নিয়ে প্রায় 15 কোটি টাকার ফাউন্ডেশন আমি দিয়ে যাচ্ছি সকাল থেকে নিজে এই করিমগঞ্জ, খালি নর্থ করিমগঞ্জ। অনুমোদন করে না যে এখন আমি বক্তব্য রাখবো, শুধু এইটুকু উপস্থিত সবার নিকট মঞ্চাসীন নেতৃবর্গকে সম্বোধন করে বলছি
এই উন্নয়নের যাত্রাকে যদি আপনারা সচল রাখতে চান তাহলে মোদিজির নেতৃত্বে যে সংসদ গঠিত হতে চলেছে, মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য মোদিজি হতে চলেছেন, আমাদের মাননীয় প্রার্থী শ্রী কৃপানাথ মালাকে পদ্মফুল চিহ্নিত ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন আর উন্নয়ন যাত্রাকে সচল রাখুন, সেই আবেদনটুকু রাখি। ধন্যবাদ। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।